স্যার আপনি কি কথা বলছেন? ও, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? স্যার এতক্ষণ মিউট করা ছিলেন। ও, সরি, আমি তো তাহলে একটু বক্তব্য দিয়ে দিছি। আচ্ছা, আমি আবার বক্তব্যটা শুরু করছি, বা আমার যে অংশটুকু বলেছি সেটা হইতেছে যে উম, প্রথমে তো ওয়েলকাম জানাচ্ছি যে আমাদের হচ্ছে মডার্ন ক্রিপ্টোগ্রাফির কোর্সে। এটার সাথে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনাটা হচ্ছে স্ট্রিম সাইফার নিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি, এই রেকর্ডিংটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচারে আমি আমার গুগল ক্লাসে দিয়ে দিব। আপনারা যদি আপনাদের নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে পরে আবার এটা রিভিউ করে নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটু সিনারিওটা একটু বিল্ড আপ করার চেষ্টা করি যে আসলে আমরা আসলে কোন জায়গাতে আছি, কি করতে চাচ্ছি। এই ছবিটা দেখলে আপনাদের নিশ্চয়ই মনে পড়ে যাবে যে আসলে স্যার কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে আমরা আজকে ক্লাসে স্টার্টটা করব। ক্রিপ্টোলজি সম্বন্ধে আমরা আলোচনা করছি, যেটা হলো যে সায়েন্স। আমরা বলছিলাম এটা একটা সায়েন্স, যে সায়েন্সের মাধ্যমে আমরা ইনফরমেশন হাইড করতে পারি। এটার মধ্যে একটা ছিল ক্রিপ্টোগ্রাফি, যেটার মধ্যে টেকনিকগুলো আলোচনা করা হবে, যেটা প্রসেসের মাধ্যমে আমরা হাইড করব। এবং এটা হচ্ছে অ্যানালাইসিস, যখন আমি কোনো টেকনিক প্রোভাইড করব সেটাকে আমি অ্যানালাইসিস করব অ্যাটাকার পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে হচ্ছে ক্রিপ্টোগ্রাফির মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করছি, সেটা হইতেছে চলে গেল নাকি? স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে তো পাবেন না, কারণ হইতেছে প্রবলেম হলো ইন্টারনেট চলে গেছে। আমি একটু এটা ইয়ে করে রাখি। ইয়েস, কাম ইন, কাম ইন। স্পটটা অন করতে চাই, ওই থেকে কি সেটা বুঝিনি। স্পট কোথায়? হুম, আপনাকে আমার কথা এখন শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা এখন প্লিজ একটু দেখেন খেয়াল করে যে আমি দেখতে পাচ্ছেন কিনা আপনারা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। রেকর্ডিং চালু আছে, ইয়েস, রেকর্ডিং চালু আছে। তো এখন একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আলোচনাটা শুরু করছিলাম হচ্ছে সিমেট্রিক সাইফার দিয়ে। এই জায়গাটাতে এই সিমেট্রিক সাইফার মানে হচ্ছে অ্যালিস এবং বব, আমাদের মধ্যে দুইজন হচ্ছে ট্রাস্টেড পারসন। একজন হচ্ছে অ্যালিস আর একজন হচ্ছে বব, এবং তাদের মধ্যে আসলে একটা কমন কি শেয়ার করতেছে, যেটার নাম দিচ্ছি কে এ বি। এ ফর এলিস, বি ফর বেলি, বব। এখানে লিখতেছি যে এ ফর এলিস, বি ফর বব, কে এ বি। ওকে, কে ফর হচ্ছে কে মানে কি, কমন কি শেয়ার হবে, এটাকে বলে সাইমেট্রিক সাইফার।
আর যখন সিমেট্রিক সাইফারে গেছিলাম তখন আমরা আসলে বেসিক্যালি লাস্ট ক্লাসে যে আলোচনা করছিলাম স্ট্রিম সাইফার, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে। স্ট্রিম সাইফার মানে হচ্ছে আমাদের যে আসলে মেসেজটা থাকবে, যে মেসেজটাকে বলছি এক্স, এটা হচ্ছে বিট বাই বিট অ্যাকচুয়ালি কি হবে, বিট বাই বিট আপনার হচ্ছে এনক্রিপ্টেড হবে। এটা ছিল আমাদের কনসেপ্টটা, যে বিট বাই বিট এনক্রিপ্টেড হবে। কিন্তু আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বিট বাই বিট এনক্রিপ্টেড হলে আসলে যেটা হয় যে কম্পিউটেশনাল এফিসিয়েন্সিটা বেশি লাগে বা কম্পিউটেশনাল পাওয়ারটা বেশি লাগে। এই জন্য আমরা একটা কাজ করতে চাই যে পুরো একটা মেসেজের একটা বিট বাই বিট আসলে আমরা এনক্রিপ্টেড না করে যদি আমরা একটা চাঙ্ক বাই চাঙ্ক, মানে একটা ব্লক বাই ব্লক আমরা যদি এনক্রিপ্টেড করি পুরোটা একটা মেসেজ, এটাকে অনেকগুলা ব্লকে ভাগ করলাম। কতগুলা ব্লক হবে, ব্লকের সাইজ কত হবে, উইল ডিসকাস লেটার। তা ব্লকগুলা ব্লক বাই ব্লক যদি এনক্রিপ্টেড করি তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের সাইফারিংটাকে আমরা বলি ব্লক সাইফার। এবং ব্লক সাইফারের ক্ষেত্রে যেমন হচ্ছে ডেস আছে, যেটা নাম শুনছেন হয়তো, ডিইএস আমরা বলি, ডিইএস এটাকে বলে মুশকিল, ডিইএস 3 ডেজ আছে। এটা হচ্ছে আপনার অ্যালগোরিদম, বাট রিসেন্টলি আমরা এগুলা ইউজ করি না। একটা এটা হলো ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। একটা ছিল প্রথমে ডেস, তারপরে হলো 3 ডেজ, মানে এই ডেসটাকে 3বার রাউন্ডিং করা হয়। তো সেটা আসলে আমাদের এখন আর ইউজ করা হয় না, বিকজ তার ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটির মধ্যে কিছু ব্রিচ হওয়ার সম্ভাবনা থাকে। রিসেন্টলি আমরা এই জন্য যেটা ইউজ করে থাকি ইন্টারনেটের ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, যেটার নাম হলো এইএস। তা আসলে আমরা চাইলে ডেসও করতে পারতাম, বাট আমরা সরাসরি একবারে চলে যাচ্ছি হলো এইএস এর মধ্যে, কারণ আমাদের যেহেতু টপিকস গুলো অনেকগুলো টপিকস আছে। ওকে, তো এই হচ্ছে মোটা দাগে একটা আইডিয়া দিলাম যে আসলে আমরা কি করতে চাই এবং আজকের ক্লাসের টপিকসটা আমাদের কি হবে। হুম? তো এখন প্রথমে যদি আমরা শুরু করি যে আসলে ব্লক সাইফারটা কিভাবে হবে, কিভাবে কাজ করবে, এবং আমাদের মূল টার্গেটটা হচ্ছে এইএস নিয়ে আলোচনা করা। তো এখন আমরা, আপনারা যদি বুঝতে না পারেন বা হচ্ছে আমাকে একটু ইন্টারাপ্ট করে ফেলেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, যদি জায়গাটা না বোঝেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতেছেন এবং শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পান তাহলে অবশ্যই আমাকে বললেন যে স্যার শুনতে পাচ্ছি না। তো যেটা হচ্ছে, আমরা বলতেছিলাম যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এটার নাম অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমটাকে বলা হয় ব্লক সাইফার বেসিক্যালি। এবং ব্লক সাইফারে এখন ম্যান্ডেটরি করা হয়েছে যে ইন্ডাস্ট্রি যতগুলা ইন্ডাস্ট্রি থাকবে তাদের আসলে স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসেবে বা স্ট্যান্ডার্ড এনক্রিপশন মেথড হিসেবে অবশ্যই এইএস ইনকর্পোরেট করতে হবে। বেসিক্যালি এইএসটা ইউজ করা হয় ইন্টারনেট সিকিউরিটি স্ট্যান্ডার্ড, যেমন এখানে বলছে যে আইপি সিকিউরিটি, আইপি সেক যেটাকে বলি, টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি আমরা বলি, আর হলো ওয়াইফাই এনক্রিপশন স্ট্যান্ডার্ড IEEE 802.11i যেটা আছে ওয়াইফাই, সেটার জন্য ওরা বলছে যে অবশ্যই এইএস অ্যালগোরিদম ইউজ করবেন। প্লাস সিকিউর সকেট যে শেল আছে যেটাকে আমরা বলি এসএসএইচ, সেখানেও আসলে এইএস অ্যালগোরিদমটাকে ব্যবহার করা হয়। ফোনের স্কাইপিতে ইএস অ্যালগোরিদম ইউজ করা হয়, এটা ইন্টারনেটের ক্ষেত্রে সিকিউরিটি, নিউমেরাস সিকিউরিটি প্রোডাক্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং অন্যান্য যে আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে বেসিক্যালি কি হয়েছে, ইএস অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করা হয়, বিকজ ইট ইজ ভেরি মাচ রোবাস্ট দেন আদার্স ব্লক সাইফার অ্যালগোরিদম। আচ্ছা, মূল জায়গাটা কোথায় আসলে, সেটা হচ্ছে যে এটা যদি আলোচনা করতে যাই তার মধ্যে আমরা কিছু বিষয় আগে টার্মিনোলজি সম্বন্ধে অ্যালগোরিদমটার একটা ধারণা নিয়ে আসি, তারপরে হচ্ছে আমরা ব্যাস ডিটেল প্রসেসিংটাতে যাব। তো প্রথম যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে এইভাবে, যে ব্লক সাইফারের যে ব্লকের কথা বললাম, আমি যদি একটু আরেকটু জিনিসটাকে সহজ করার চেষ্টা করি, সেটা হলো এটা হলো পুরোটা আমার একটা মেসেজ, হ্যাঁ। তো এই মেসেজটাকে আমি অনেকগুলো ভাগে ভাগ করতেছি এবং প্রত্যেকটা ভাগকে এমনি বলতেছি একটা করে ব্লক। এবং এই মেসেজটা হচ্ছে ধরেন এক্স মেসেজ, অ্যাজ ফর এক্সাম্পল, মেসেজটাকে আমি বলতেছি এটা একটা ব্লক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্লকটা আমি বানাইছি, ব্লকটার সাইজ কত হবে। তো ওরা বলতেছে যেটা, যে এই ব্লকের সাইজ আপনার ভার্সন 3টা হইতে পারে, যে 128 বিটের হইতে পারে। এই ব্লকটার সাইজ হচ্ছে আপনার, সরি, এটা অলওয়েজ ইট শুড বি 128 বাইট, 128 বাইট হইতে পারে। আবার বলতেছি, এটা হলো ব্লক সাইজ হলো 128 বাইট, না বিট, 128 বিট করে। তাহলে এটা খাতার মধ্যে আপনারা লিখে ফেলেন যে ব্লক সাইফারের যে আমরা যখন আলোচনা করব প্রত্যেকটা ব্লকের সাইজ হবে হচ্ছে 128টা বিট করে। ওকে, আচ্ছা, এখন আপনারা যদি আগের থিওরিতে আমরা যাই, যেটা গত ক্লাসের আলোচনাটা ছিল, সেটা হচ্ছে আমার হলো, সরি, আমরা হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্রসেস এনক্রিপশন প্রসেসটা দেখাইছিলাম সেটা হলো এরকম,
এই দিক থেকে আসতেছিল আমাদের নিশ্চয় মনে আছে SI, এই দিক থেকে আমরা বলতেছিলাম XI, আর এই দিক থেকে আউটপুটটা নিয়েছিলাম হচ্ছে YI। নিশ্চয়ই আপনার মনে আছে এটা, নাকি মনে নাই? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, মনে আছে। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, মনে আছে। হ্যাঁ, একটু প্লিজ রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আসলে শুনতে পাচ্ছেন, নাহলে তো আমি একটু কনফিউশনে থাকি যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। তো ফার্স্ট ওয়ান যেটা আমরা বলতেছিলাম যে স্টিম সাইফারের ক্ষেত্রে এই যে XI বলছি, এই XI এর ভ্যালু আমি বলছিলাম আইদার 0 হবে অথবা 1 হবে। SI যেটা বলছিলাম সেটা বলছিলাম যে আইদার 0 হবে অথবা 1 হবে, এইরকম বলছিলাম। ঠিক সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে আমরা বলছি যে আইদার 0 হবে অথবা 1 হবে, কারণ এটা প্রত্যেকটা এক বিট করে দেখাইছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যে এক্সটা এখন প্রোভাইড করব, লেটস সে আমরা যদি এখানে একটা এক্স ধরি, এটা আমার এক্স, তাহলে এইটা আমার পুরো মেসেজটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি। এটা 128 বিট, এটাও 128 বিট, এটাও 128 বিট, কারণ আমরা বলছি ব্লক সাইজগুলো সেম হবে। তাহলে আমি যদি বলি যে এটা XB1, এটা হচ্ছেন XB2, XB3, লেটস সে আমরা এইভাবে ধরলাম। তাহলে এখন আমরা এনক্রিপশনে কি দিচ্ছি? আমরা এখানে এনক্রিপশনে দিচ্ছি, আগে কিন্তু দিচ্ছিলাম XI, এখন কিন্তু আর XI দিচ্ছি না। সরাসরি আমি বসাচ্ছি কি XB1, মানে একটা পার্টিকুলার ব্লক বসাইছি এবং যেটার সাইজ হলো কত, 128 বিট, রাইট? ঠিক সিমিলারলি যদি এটা 128 বিট হয়, তাহলে তো অবশ্যই আমার এখানে একটা কি প্রোভাইড করতে হবে 128 বিটের, রাইট? তো তখন এরা যে কিটা বললো, তখন কিন্তু আর KI বা SI বসাচ্ছি না। ফর এক্সাম্পল আমরা সরাসরি SK বসাচ্ছি। এই কে যে সাইজ, এই সাইজটা 128-এর হইতে পারে, 192 হইতে পারে, অথবা 256 হইতে পারে। তাহলে ডেভিয়েশনটা কোন জায়গায় খেয়াল করেন। আমার যে মেসেজটা আছে সেই মেসেজের সাইজ হচ্ছে 128 বিট, 128 বিট, কিন্তু আমরা চাইলে কিয়ের যে সাইজটা আছে, অর্থাৎ কি যেটা কমন শেয়ার্ড পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমরা বসাইতে 128 বিটের হইতে পারে, 192 হইতে পারে, 256 হইতে পারে। এখন আপনার মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে স্যার, আমরা সাধারণত গত ক্লাসে দেখছিলাম যে এক বিট আসলে এক বিট একটা কি আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 128 বিটের কি একটা মেসেজ আসছে, তাহলে এখান থেকে তো 128 বিট হলে কোনো সমস্যা নাই, কিন্তু এইখানে তো দেখা যাচ্ছে 192 আছে, 256 আছে। প্রশ্নের উত্তর হচ্ছে এইটা করা যেতে পারে কিভাবে, যখন অপারেশনগুলো হবে। খেয়াল করেন ইন্টারনালি এখানে যে অপারেশনগুলো হবে, এই অপারেশনগুলো ইনফ্যাক্ট 128টা বিটেরই হবে, কিন্তু 192 দিয়ে এটাতে যে বাকি বিটগুলা বাকি থাকলো, যে এটা কি ব্যবহার করে না, সাবসিকুয়েন্ট প্রসেসের ভিতরে ওগুলা ব্যবহার করা হয়। তাহলে উত্তরটা আমি এইভাবে দিচ্ছি যে অপারেশনগুলো যখন হবে তখন বেসিক্যালি 128 বিটই হবে, কিন্তু যে সাবসিকুয়েন্ট বিটগুলো, ধরেন আমি এখানে 192টাকে ব্যবহার করতেছি, তাহলে আমার 128 বিটে অপারেশন ব্যবহার করলাম, বাকিগুলো কই গেল? তাহলে 128, বাকিগুলো যদি আমি এখান থেকে 8×4=12, অ্যাজ ফর এক্সাম্পল এখান থেকে আমরা এই বিটগুলো পরবর্তী অন্য কাজে আমরা ব্যবহার করতে পারবো। সেটা আসলে ডিপেন্ড করবে কিসের কাজে, সেটা আমরা পরে আস্তে আস্তে দেখে ফেলবো। জাস্ট এখান থেকে আমরা আইডিয়াটা নিই, মেসেজের সাইজ হবে হচ্ছে 128 বিট, দিস ইজ ফিক্সড ফর AES অ্যালগোরিদম, কিন্তু কি এর সাইজ আসলে ডিফারেন্ট প্যাটার্নে হতে পারে। সবাই বুঝলাম? জি স্যার। আচ্ছা, এখানে এই স্লাইডের মধ্যে একটা হিস্ট্রি ওরা বলছে। বেসিক্যালি এইটা 1998-এ একটা কম্পিটিশন হয়েছিল, NIST 1997-এ একটা কম্পিটিশন প্রোভাইড করছিল যে তারা একটা অ্যাডভান্স অ্যালগোরিদম প্রোভাইড করতে চায়, আপনারা হচ্ছে আপনাদের প্রপোজ অ্যালগোরিদম দেন। তখন আসলে মূলত 5 জনকে সিলেক্ট করা হয়েছিল 1999-এ, এখানে জনের নাম দেয়া আছে যারা যারা আসলে সিলেক্ট হয়েছিল এই AES অ্যালগোরিদমটার জন্য, যে কোন অ্যালগোরিদমটাকে এই অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড বলা যায়। তো এখানে দেখেন 5 জন আছে, কিন্তু 2000 সালে এসে এই যে রিজেন্ডেল, যে ডিমন এবং হচ্ছে রাজম্যান, এরা যে প্রসেসটা ফলো করছিল সেটাকে তারা আসলে অ্যাকসেপ্ট করে এবং তাদেরকে অ্যাপ্রুভ করা হয় 2001 সালে। তার মানে বোঝা যাচ্ছে যে AES অ্যালগোরিদমটা আসলে স্টার্ট হয়েছে কত থেকে, 2001 সাল থেকে শুরু হয়েছে, কারণ AES অ্যালগোরিদম এবং কার, এই 3 জন, রিজেন্ডেল এবং যে ডিমন আর হচ্ছে রিজম্যান। এই অ্যালগোরিদমটা জাস্ট একটা হিস্ট্রি আপনাদেরকে আইডিয়া নিলাম যে ওরা অ্যালগোরিদমটা NIST যে গাইডলাইন দিছে
তখন তারা আসলে একটা অ্যালগোরিদম প্রপোজ করতে চাইছিল। 1998 সালে তারা কম্পিটিশন শুরু করছে, 99 সালে কম্পিটিশন শেষ হয়েছে বিভিন্ন স্টেপ পার হয়ে, তারপরে 2000 সালে তারা একটা চুজ করছে এইএস অ্যালগোরিদম। তারপরে পরীক্ষা নিরীক্ষার পরে নভেম্বর 2001-এ যায় আসলে এর অ্যালগোরিদমটাকে ফাইনালি তারা অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করছে। ওকে, তো এটা হচ্ছে মোটা দাগে একটা আলোচনা। আমরা আসলে মূল যে জায়গাটা সেই জায়গাটাতে এবার যেতে চাই। এইবার এই ছবিটা যদি আপনারা একটু খেয়াল করেন, যেটা আমি একটু আগে আঁকতেছিলাম, এখানে একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করা আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা মানে কি? এইখানে দেখেন একটা দাগ দেওয়ার পরে এরকম একটা সাইন দেওয়া আছে। এই সাইনটার অর্থ হইলো এইটার ভিতরে তার আছে। কয়টা তার? 128টা তার আছে। আমরা জানি একটা তারের ভিতর দিয়ে কতগুলা বিট যাইতে পারে, আইদার জিরো যাবে অথবা ওয়ান যাবে। তো এই জন্য বলছে, এখানে দেখাইছে যে এই একটা লাইন, এই লাইনের মধ্যে কয়টা বিট একসাথে আসতেছে? 128টা বিট আসছে। এটা এক্সটা কি? এক্সটা হলো মেসেজ। আমাদের কি প্রোভাইড করতে হবে? কি, যেটাকে আমরা বলছি শেয়ার্ড কি। তাহলে শেয়ার্ড কি এর সাইজ কত হইতে পারে? 128, 192 আর হচ্ছে 256, যেটা আমরা একটু আগে বলে আসছি। ওকে, কিন্তু আউটপুট যে হবে, আউটপুটটা ওয়াইটা কত হবে? ওয়াইটা অবশ্যই, যেহেতু এক্স 128 বিটের, ওয়াইটা 128 বিটের হবে। এই হচ্ছে মোটা দাগে একটা আলোচনা যে কিভাবে আসলে আমাদের কাজটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু মেসেজের সাইজ হলো 128 বিট, কিন্তু এখানে কি এর সাইজ দেখা যাচ্ছে 192 অথবা 256 অথবা 128। তাহলে কোনটা হইলে কিভাবে ব্যবহার হবে, এইটার জন্য একটা ছোট একটা আইডিয়া দিয়ে রাখি। সেটা হচ্ছে যে যদি কি এর লেন্থ, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা যদি 128 বিটের হয়, তাহলে টোটাল রাউন্ড চলবে হচ্ছে 10টা। আর 192 যদি হয়, তাহলে টোটাল রাউন্ড চলবে হইলো 12টা। আর যদি 256টা হয়, তাহলে টোটাল নাম্বার অফ রাউন্ড চলবে হইলো 14টা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে নাম্বার অফ রাউন্ড জিনিসগুলো কি? জিনিসগুলো হইতেছে, ধরেন এই যে এইএস অ্যালগোরিদমের ভিতরে ধরেন আমার 5টা স্টেপ আছে। এই স্টেপে এই কয়টা স্টেপ আছে? কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই 5টা স্টেপ ফলো করলে একবার কম্পিটিশন হয়। তাহলে এই স্টেপটা, 5টা স্টেপটাকে আমি যদি 10বার রান করাই একই জিনিস লুপ ফালায়া, তাহলে এই জন্য বলছে 10 রাউন্ডস, মানে 10বার একই জিনিস 10বার কম্পিটিশন হবে। এটাকে বলছে 10 রাউন্ড। আর 12 মানে হইতেছে, বলছে যে একই জিনিস এই 5টা যে 6টা স্টেপ আছে, এই 5টা স্টেপ অ্যাকচুয়ালি 12বার রান করবে। আর এটা বলছে যদি 192 হয়, এই 5টা স্টেপে 14বার রান করবে। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি যে আসলে এই রাউন্ড বলতে এখানে যে জিনিসটা বোঝাইছে যে রিপিটেশনটা কতবার হবে, একই কাজ কয়বার রিপিট হবে। তো ওরা বলছে যে হ্যাঁ, একই কাজ যদি 128 বিটের হয়, কি এর লেন্থ, তাহলে 10বার হবে। আর যদি আপনি বলেন যে 192 বিট করছেন, তাহলে 12বার হবে। আর যদি 256 করেন, তাহলে 14বার হবে। কি এর সাইজটা বাড়ানোর মূল উদ্দেশ্যটা কি? কি এর সাইজটা বাড়ালে মূল উদ্দেশ্যটা হচ্ছে কমপ্লেক্সিটি বাড়ায় দেওয়া। অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি যদি আমরা বাড়াই দেই, তাহলে সেই ক্ষেত্রে বা কম্পিউটেশনাল ইয়েটা যদি বাড়াই দেই, তাহলে হচ্ছে যারা অ্যাটাকার থাকবে তাদের ডিক্রিপ্ট করাটা আসলে খুবই কঠিন হবে। এই জন্য আসলে অনেক সময় বলে যে আপনি কিটা 256 বিট ব্যবহার করেন, তাইলে আপনার জীবনেও মানে নেভার এভার আপনার কখনোই ইয়া করার কোনো সুযোগ নেই, মানে ডিক্রিপ্ট করার কোনো সুযোগ পাবেন না। 128 হলেও পারবেন না, বাট যদি 256 ব্যবহার করেন, আপনার যদি ওরকম কম্পিউটেশনাল মেশিন থাকে, ভালো মেশিন, তাহলে অবভিয়াসলি ইউ ক্যান পারফর্ম 256 কি বিট কি লেন্থ। এটা দিয়ে আপনি পারফর্ম করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এই ছিল হচ্ছে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে হচ্ছে আমরা মূল স্ট্রাকচারের মধ্যে যেতে চাই, যে আসলে এইএস অ্যালগোরিদমের মূল স্ট্রাকচারটা দেখতে কেমন। এই ছবিটা ডান পাশে যে ছবিটা আছে, দেখে ভয় পাইতে পারেন যে কি ব্যাপার স্যার, কি এত বড় ছবি, আসলে কাহিনীটা কি? মূলত এইখানে একটা ছবি বারবার দেওয়া হয়েছে, যেটা আমি বলছি একটু আগে, নাম্বার রিপিট করা হয়েছে, একটা ছবি বারবার আনা হয়েছে। এই ছবিটা একটু ব্যাখ্যা করতে চাই আর কি, হ্যাঁ। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ছবিটা যদিও দেখা যাচ্ছে যে এ বিট কমপ্লিকেটেড, বাট এই ছবি আসলে কোনো কমপ্লিকেসি নাই। এটা ইজ এ ভেরি ইজি থিং। আপনি যদি খেয়াল করে দেখেন, সেটা হইতেছে যে আমাদের আমাদের যে এখানে ছবিটা দেখা যাচ্ছে, বা যে ছবিটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এই ছবিটা এখানে দেখেন, এখানে লেখা আছে রাউন্ড 1, এখানে দেওয়া আছে রাউন্ড n-1, এটা দেওয়া আছে রাউন্ড n। এখন
আমি যদি এন এর মান ধরি 10, তার মানে হইতেছে আমার এটা 10 বার রান করবে, একই জিনিস 10 বার থাকবে। তাহলে কিভাবে থাকতেছে সেটা ওরা বলতেছে যে স্যার এটা এইভাবে থাকবে। সেটা কেমনে, আমরা একটু এখানে ছবিটা দেখি যে আসলে কি আছে ছবির মধ্যে। প্রথমে আপনারা যদি একটু খেয়াল করেন, সেটা হলো একেবারে উপরের দিকে আমাদের কিন্তু মেসেজটা আসছে, দেখতে পাচ্ছেন কিনা? দেখেন তো এখানে উপরের দিক থেকে মেসেজটা আসতেছে না? কি মেসেজ? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি বলছি উপরের দিকে যে মেসেজটা আছে সেটা কি মেসেজ আসতেছে সেটা একটু দেখেন, এক্স আসতেছে কিনা দেখছেন? এদিক দিয়ে কি আসতেছে, এক্স আসতেছে না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি দেখেন খেয়াল করে, সেটা হইতেছে যে এক্স আসতেছে এদিক থেকে, এইখান থেকে দেখেন মূল কিটা আসতেছে, খেয়াল করছেন? মূল কিটা আসতেছে, তাহলে এই কিটা, এই যে এখানে ডান সাইডে যে কিটা, এটা কত হইতে পারে? 128 হইতে পারে, 192 হইতে পারে, 256 হইতে পারে, কোনো সমস্যা নাই। এখন দেখেন মূল যে কিটা আছে কে, এইখানে দেখেন লেখা আছে ট্রান্সফর্ম 0, মানে হইতেছে ফার্স্ট রাউন্ডে ও কিন্তু একটা কি পাঠাচ্ছে, এটাকে আমরা বলি সাব কি, এটাকে আমরা বলি সাব কি। তার মানে বোঝা যাচ্ছে যে কি অরিজিনাল থেকে একটা নতুন করে কি জেনারেট করতেছে সে, এবং দের শুড বি 128 বিট। কথাটা বুঝাইতে পারলাম নাকি না? তাহলে অরিজিনাল আমার যে এনক্রিপশনের জন্য কি, সেটা 128 হইতে পারে, 126, 192 হইতে পারে, 256 হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ও ট্রান্সফর্ম করে এটাকে মূলত কনভার্ট করে কত বিটে দিচ্ছে? 128 বিটে আমাকে কনভার্ট করে দিচ্ছে, কারণ আমার এক্স মেসেজটা যেটা আছে সেটা হচ্ছে 128 বিটের, 128 বিটের আমার একটা মেসেজ আছে। তাহলে এখানে আমরা দেখি কি আছে, আমরা একটু সবাই একটু মনোযোগ দিই, তাহলে আমি বুঝতে পারবো যে কি কি আছে, এবং এটা আসলে খুব কঠিন কিছু না। দেখেন এখানে লেখা আছে কি এডিশন লেয়ার, তাহলে খাতার মধ্যে লেখেন প্রথমে আইসা হচ্ছে কি এডিশন লেয়ার কি করতেছে, ফার্স্ট যে মেসেজটা আসতেছে এবং কিটা থেকে ব্যবহার করতেছে কি এডিশন লেয়ার, তারপরে আসতেছে বাইট সাবস্টিটিউশন লেয়ার, শিফট রো লেয়ার, ম্যাক্স কলাম লেয়ার, মিক্স কলাম লেয়ার, আবার আসতেছে কি এডিশন লেয়ার। তার মানে এই পর্যন্ত সেম। দেখেন আবার নতুন করে আসছে, খেয়াল করছেন কিনা? ইয়েস স্যার। তাহলে আলটিমেটলি স্টেপ কয়টা? এই একটা কি এডিশন, বাইট সাবস্টিটিউশন, শিফট রো, মিক্স কলাম। তাহলে 4টা প্রসেস, 4টা স্টেপে একটা রাউন্ডের কাজ শেষ হয়। আবার পরে 4টা স্টেপ, আবার দেখেন এখানে আসছে, এই যে দেখেন কি এডিশন লেয়ার, এবার ওই যে লাস্টেরটা যে কি n-1, এই যে দেখেন কি এডিশন লেয়ার, বাইট সাবস্টিটিউশন লেয়ার, শিফট রো লেয়ার, আর হচ্ছে এখানে আরেকটা যদিও কি এডিশন, যদিও এখানে আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হইতেছে যে প্রত্যেকটা রাউন্ডে 4টা অপারেশন হবে, এই 4টা অপারেশন। আবার বলি, প্রত্যেকটা রাউন্ডে এই 4টা অপারেশন হবে, এক্সেপ্ট দি লাস্ট লেয়ার। লাস্ট লেয়ারে শুধুমাত্র এই যে মিক্স কলাম যে লেয়ারটা আছে এটা নাই। এই যে দেখেন লাস্ট লেয়ারে আইসা, লাস্ট লেয়ারে এখানে দেখেন শিফট রো লেয়ারের পরে মিক্স কলাম যে লেয়ারটা আছে এটা নাই, খেয়াল করছেন কিনা? তাহলে আপনারা আমাকে একটু বলতে পারেন যে স্যার, বিষয়টা আসলে খুব বেশি কঠিন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? বিকজ একটা করে রাউন্ডের ভিতরে 4টা অপারেশন হবে। কি 4টা অপারেশন? আমরা বলছি কি এডিশন কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করবো। তাহলে কি এডিশন বলেন সবাই। কি এডিশন হবে, বাইট সাবস্টিটিউশন হবে, বাইট সাবস্টিটিউশন, এরপরে আমরা আসতে শিফট শিফট রো লেয়ার্স। শিফট রো, শিফট মিক্স রো, কলাম লেয়ার। আর হচ্ছে মিক্স কলাম। না তাহলে না, এই, বাইট হ্যাঁ, সাবস্টিটিউশনের পর তো আমরা হচ্ছে শিফট রো আর মিক্স কলাম করতেছি। জি জি জি, বাইট সাবস্টিটিউশনের পরে হচ্ছে শিফট রো, মিক্স কলাম, শেষ। এখন এইটা প্রত্যেকটা রাউন্ডে একবার করে চলবে, এবং প্রত্যেকটা রাউন্ডে যখন চলবে তখন নতুন নতুন কি আসবে, খেয়াল করেন ওগুলাকে আমি বলছি সাব কি। এই যে দেখেন K0, এটা হলো K1, দেখছেন? তার মানে এটা একটা সাব কি, প্রত্যেকটা রাউন্ডে একটা করে নতুন ইয়েস সাব স্যার। কি আসবে। তো এই সাব কি গুলা কই থেকে আসবে? অরিজিনাল যে আমার কি আছে সেখান থেকে সাব কি গুলো আসবে, বুঝতে পেরেছেন?
ওকে। হুম আচ্ছা, শুধুমাত্র লাস্ট লেয়ারে গিয়া মিক্স কলাম লেয়ারটা নাই, এই হচ্ছে পার্থক্য। শুধুমাত্র লাস্ট লেয়ারে গিয়া মিক্স কলাম লেয়ারটা নাই, বাকি সব এভরিথিং ওকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি প্রথম রাউন্ডের কনসেপ্টটা যদি নিতে পারি, তাহলে আমরা তো জানি নেক্সট রাউন্ডে কি হবে, তাই না? জি স্যার। কারণ প্রথমটাই তো কপি হচ্ছে বা রিপিট হইতেছে, যেহেতু রিপিট হচ্ছে তাহলে আমাদের এখানে প্রথম রাউন্ডের অপারেশনগুলো যদি জানি তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের চ্যালেঞ্জ কি কি আছে? চ্যালেঞ্জটা হচ্ছে প্রথম রাউন্ডে কিভাবে কাজগুলো হয়, এটা একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা আছে যে অরিজিনাল কি থেকে কিভাবে রাউন্ড ভিত্তিক সাব কি গুলা প্রডিউস করে, তার মানে কি জেনারেশন প্রসেসটা আমাদের জানতে হবে। পরীক্ষায় কিন্তু আসে কি জেনারেশন প্রসেস। অবভিয়াসলি আমরা আলোচনা করব যে প্রত্যেকটা রাউন্ডের কি জেনারেশনটা কিভাবে আসবে, আর এ প্রত্যেকটা লেয়ারের অপারেশনগুলো কিভাবে হবে। একটা লেয়ার নিয়েই শুধু আমরা আলোচনা করব, রাউন্ড ওয়ান অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে আমি পুরা রাউন্ডে পরের পরবর্তী রাউন্ডে কি হবে না হবে আমি জেনে যাব। ইজ ইট ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো এইবার আমরা যে কাজটা করতে চাই সেটা হইতেছে যে আমরা রাউন্ড ভিত্তিক আলোচনাগুলো শুরু করে দিই। রাউন্ড ভিত্তিক আলোচনাগুলো করতে গেলে আমাদের একটা প্রিলিমিনারি আইডিয়াটা নেবে যে ওরা কাজটা আসলে কিভাবে করে, সেটা আমরা দেখবো। সবাই খাতা কলম নিয়ে ইয়ে হবেন, এবং হচ্ছে যে আই হোপ ইউ উইল গেট ইন্টারেস্ট অন দ্যাট। আপনি ইন্টারেস্ট পাবেন আশা করি। আচ্ছা, তাহলে এখন আমি ডিটেলস অপারেশনের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমি একটা ছোট্ট ম্যাথ করিয়েছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই মনে আছে। সেই ম্যাথের একটা ছোট একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়ে নিই, তারপরে আমরা আলোচনাগুলো শেষ করবো। সেটা হচ্ছে যে আমরা যখন একটা রিং ধরেছিলাম, নিশ্চয়ই মনে আছে রিং, মডুলার অ্যারিথমেটিকে মনে আছে নাকি নাই? মনে আছে? রিং সাইজ, ধরছিলাম 5, রিং সাইজ ধরছিলাম 6, রিং সাইজ ধরছিলাম 7, এরকম ধরে আলোচনা করছিলাম। স্যার মনে 13 আছে। ধরেছিলেন স্যার। হুম 13 ধরেছিলেন স্যার একটা এক্সাম্পলে। আলোচনা করেছিলাম না? জি জি স্যার স্যার। করেছিলেন। ইয়েস স্যার, ইয়েস। ওই জায়গাটার মধ্যে একটা ছোট্ট আলোচনা ছিল, সেটা হইতেছে যে আমরা যখন দেখছিলাম যে একটা রিং এর সাইজ যদি এম এর মান, এটা বলছি এম মানে রিং এর সাইজ, এম এর মান যদি 6 হয়, তাহলে এর ভিতরে সংখ্যা কতগুলো আছে? 0 আছে, 1 আছে, সরি 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 5 আছে, পর্যন্ত, 5 পর্যন্ত। 5 পর্যন্ত আছে। তার মানে আসলে এলিমেন্টস গুলা হচ্ছে এম এর মান, রিং এর মান যদি এম ইজ ইকাল টু 6 হয়, তাহলে এখানে যে এলিমেন্ট গুলো পাওয়া যাচ্ছে সেটা হলো 0, 1, 2, 3, 4 অ্যাজ ওয়েল অ্যাজ 5। এবং এখান থেকে কিন্তু আমরা একটা দেখাইছিলাম যে সবগুলা সংখ্যার কিন্তু ইনভার্স পাওয়া যায় না, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মনে আছে? হুম। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কিন্তু পাওয়া যায় না। কোন ক্ষেত্রে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে যদি এম এর মানটা প্রাইম নাম্বার হয়, নিশ্চয়ই মনে আছে? জি স্যার। মনে আছে এম এর মান যদি প্রাইম নাম্বার হয়, এম এর মান যদি 5 হয়, লেটস এম এর মান যদি আমরা ধরি 7, তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার কি পাবো? ইনভার্স পাবো এক্সেপ্ট 0, কারণ 0 তো আসলে নিউট্রাল এলিমেন্ট, আমরা তো আগে বলছি, রাইট? তাহলে প্রত্যেকটা সংখ্যারই আমরা কিন্তু ইনভার্স পাচ্ছি। এখন ওই যে থিওরিটা আছে, সেই থিওরিটা আসলে একটু চেঞ্জ করতে চাচ্ছি, সেটাকে বলা হয়, একটু চেঞ্জ করব আমরা। ওই চেঞ্জটা কি আসলে? চেঞ্জটা হচ্ছে যে এম যদি এমন একটা সংখ্যা হয়, সবাই একটু মনোযোগ দিয়েন কথা কি বলছে, এবং এইটাকে যদি প্রাইম পাওয়ারের রিপ্রেজেন্টেশন করা যায়, প্রাইম পাওয়ার, আবার বলছি, এম ইজ ইকাল টু, ধরেন লেটসে আমি যদি বলি হচ্ছে 15 বললাম, তাহলে এম যদি 15 হয়, তার মানে হচ্ছে এইটাকে কোনোভাবে প্রাইমের পাওয়ার বলা যায় না। ধরেন লেটসে আমি বললাম এম এর মান 27, রাইট?
এম এর মান যদি 27 হয় তাহলে সেই ক্ষেত্রে বলেন তো এইটার কি আসলে প্রাইম নাম্বার 27? নো স্যার। আচ্ছা, এম এর মান যদি 27 প্রাইম নাম্বার না হয় তাহলে তো আমরা ধরে নিচ্ছি যে তার সবগুলা যে এলিমেন্ট আছে এই এলিমেন্টের ইনভার্স পাবো না, নাকি পাবো? গত ক্লাসে কিন্তু প্রুফ দেখাইছিলাম, তাই না? এম ইজিক্যাল টু 6 ধরছিলাম, তখন কিন্তু আমরা পাই নাই, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে যদি এটা প্রাইম নাম্বার না হয়, প্রাইম নাম্বার হলে তো তার প্রত্যেকটা সংখ্যা বা এলিমেন্ট যে আছে তাদের সবার ইনভার্স আমি পাবো। কিন্তু এই যে 27 যে সংখ্যাটা আছে এই সংখ্যার কি তাহলে ইনভার্স পাবো কিনা সবগুলা সংখ্যার? ওরা বলতেছে যে না স্যার। এই সংখ্যাটাকে যদি আপনারা প্রাইম পাওয়ারে কনভার্ট করতে পারেন, অর্থাৎ এটা কি কি লেখা যায় না, 3 টু দি পাওয়ার কিউব লেখা যায়? জি স্যার। আচ্ছা, এই যে 3 সংখ্যাটা আছে এটা কি প্রাইম নাম্বার নাকি না? 3 প্রাইম। 3 হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে এই সংখ্যাটার প্রত্যেকটা এলিমেন্টের ইয়ে পাওয়া যাবে, ইনভার্স পাওয়া যাবে। কথাটা বুঝাইতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। ওরা বলতে চাচ্ছে যেটা সেটাকে বলে এক্সটেন্ডেড ফিল্ড, আমরা বলি এক্সটেন্ডেড ফিল্ড। এটার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমরা একটু আগে দেখেছি, যেমন ধরেন এম ইজিক্যাল টু 6 ধরলাম, বলেন তো 0-এর ইনভার্স তো নাই, 1-এর ইনভার্স কত হবে? 1, তাই না? 2 এর ইনভার্স কত হবে বলেন তো, নিয়ম কি? এ ডট এ ইনভার্স আপনাদের একটু বলি, ইকুয়াল টু 1 mod of 6 as for example। যদি এম এর মান 6 ধরি, এম ইকুয়াল টু 6, তাহলে বলেন তো 2 এর ইনভার্স কত হবে? নিয়মটা কি? 2 × 1, মানে কি এটার এম এ, এটা যদি 2 হয় তাহলে এটা 2 ইনভার্স ইকুয়াল টু কি হবে? 1 হবে, mod of 6, তাই না? তাহলে আমাদের এই সংখ্যাটা এমন একটা সংখ্যা ধরতে হবে যাতে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার গুণফল এবং 6 দিয়ে ভাগ করলে তার রিমাইন্ডার থাকবে 1। তাহলে ওই সংখ্যাটাই হচ্ছে এর ইনভার্স, তাই কিনা? নিয়ম তো ইয়েস এটাই আমাদের, নাকি? ইয়েস স্যার। এখন আপনারা বলেন যে 2 এর ইনভার্স কত যদি এম এর মান 6 হয়? সম্ভবত 2 এর ইনভার্স আমরা পাবো না, তাই না? নো স্যার, 2 এর ইনভার্স পাওয়া যাবে না। পাওয়া যাবে, 3 এর ইনভার্স পাওয়া যাবে, এটা পাবো না। 3 এর ইনভার্স সম্ভবত 4 এর ইনভার্স আমরা পাবো না, 4 এর ইনভার্স তো মেবি পাবো না, 5 এর ইনভার্স পাওয়া যাবে। 5 এর ইনভার্স হলো 5। এই যে দেখেন 5.5 ইনভার্স সমান সমান 1 বা কংগ্রেন্ট অফ 1 মড অফ হলো 6। ওকে, কেন এটা বলছি? কারণ 5 এর ইনভার্স যদি আমরা 5 বসাই তাহলে 5.5 কংগ্রেন্ট অফ 1 মড অফ 6, আসলে এটা হয় ট্রু, এটা ট্রু। কেন? 5 × 5 = 25, 6 দিয়ে যদি ভাগ করি 4 × 6 = 24, তার মানে তার রিমাইন্ডার 1 থাকে, তাই কিনা? তার মানে 5 এর ইনভার্স হচ্ছে 5। এটা তো আমি বুদ্ধিটা শিখাইছিলাম যে কিভাবে আপনি ইনভার্স গুলো বের করবেন, রাইট? মনে আছে নাকি নাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা আইডিয়াটা এখান থেকে নিলাম সেটা হইতেছে যে ইনভার্স আসলে সকল সংখ্যার পাওয়া যাবে না যদি এটা না প্রাইম নাম্বার হয়। কিন্তু আরেকটা তত্ত্ব বা আরেকটা থিওরি আছে যে কোনো পার্টিকুলার সংখ্যাকে, যেমন 6-কে দেখেন, এটাকে কিন্তু প্রাইম পাওয়ারে বানানো যায় না, যায়? প্রাইম পাওয়ার বানানো যায়, প্রাইমের পাওয়ার মানে p⁴x অ্যাজ ফর এক্সাম্পল, মানে এমন একটা সংখ্যা হবে যেটা এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, প্রাইম নাম্বার হইতে হবে এটা। যেমন ধরেন লেটস সে আমি যদি বলি m = 8, দিস কুড বি রিপ্রেজেন্টেড বাই 2⁵। সো দিস ইজ এ প্রাইম নাম্বার। এইটা তার মানে m = 8, এই সংখ্যাটার প্রত্যেকটা সংখ্যারই কি পাওয়া যাবে? ইনভার্স পাওয়া যাবে। আমার কথাটা বুঝতে পারছেন নাকি না? আমাকে একটু আগাইতে দেন, নাহলে কিন্তু হবে না।
তাহলে আমরা একটা নতুন তথ্য নিলাম। সেই তথ্যটা কি? সেই তথ্যটা হইতেছে যে আহ, এমন একটা এম এর পাওয়ার নিব, যে এম এর মান নিব, সেটাকে যদি প্রাইম পাওয়ারে কনভার্ট করা যায়, তাহলে অবশ্যই আমরা ধরে নিচ্ছি ওই সংখ্যাগুলোর কি আছে, ইনভার্স আছে। আর আমাদের ইনভার্স লাগবেই। যদি ইনভার্স না হয় তাহলে আসলে মডুলার অ্যারিথমেটিকের কাজগুলো করা যাবে না। আর পুরাটাই হচ্ছে ক্রিপ্টোগ্রাফি হলো মডুলার অ্যারিথমেটিকের উপর বেস করে, রাইট? আচ্ছা, এখন দেখেন আমাদের এই অ্যালগোরিদমের মধ্যে বলছে স্মল ম্যাথমেটিক্স আছে ব্রিফ ইন্ট্রোডাকশন অফ গেলিয়াস ফিল্ড, একটা টার্ম ইউজ করছে ওরা। কোন ফিল্ড? বলছে গেলিয়াস ফিল্ড। সো এখন প্রশ্ন আসতে পারে, স্যার গেলিয়াস ফিল্ড কি জিনিস? গেলিয়াস ফিল্ড মানে হচ্ছে যে এই যে একটু আগে যে আলোচনাটা করলাম, যে এমন একটা রিং আছে, এই রিং এর মধ্যে প্রত্যেকটা সংখ্যারে কি আছে, প্রত্যেকটা সংখ্যারই হচ্ছে ইনভার্স আছে, তখন এটাকে আমরা আর রিং বলি না, তখন এটাকে বলি ফিল্ড। আমি আবার বলি, এমন একটা রিং আছে যে রিং এর ভিতরে প্রত্যেকটা সংখ্যার কি আছে বা এলিমেন্টের কি আছে, ইনভার্স আছে, তখন আমরা এটাকে আর রিং বলবো না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ফিল্ড। কি ব্যাপার? তো ক্লিকিং করে কেন? তাহলে আমরা এটাকে বলতেছি কি? এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিল্ড। ওকে, এখন এখানে গেলিয়াসটা কেন বলছে? এই গেলিয়াসটা বলার উদ্দেশ্য হইতেছে যে আপনার এই যে সায়েন্টিস্ট গেলিয়াস, উনি আসলে এই তথ্যটা দিছে, এই জন্য এই ফিল্ডটাকে আসলে আমরা এখন বলতে যাচ্ছি গেলিয়াস ফিল্ড। অনেক সময় আমরা বলি গেলিয়াস ফিল্ড। ওকে, সো আমার মনে হয় যে আপনারা এই তথ্যটা বুঝতে পারছেন যে গেলিয়াস ফিল্ড আমরা কেন বলছি। গেলিয়াস ফিল্ড কথাটা বলছি, সবাই একটু যদি মনোযোগ দেয়, সেটা হলো আমাদের এমন একটা রিং আছে। দেখেন জিনিসটা, এটা হলো আমার রিং। এই রিং থেকে আমি শিফট হচ্ছি কোথায়? ফিল্ডে। FIELD। তাহলে ফিল্ড কেন বলতেছি, এটা রিজনটা হচ্ছে যে একটা রিং এর ভিতরে রিং এর নাম্বার র্যান্ডম হইতে পারে, যে কোনো একটা কি হইতে পারে, নাম্বার হইতে পারে, যে কোনো নাম্বার। কিন্তু ফিল্ডের ক্ষেত্রে আমরা যদি বলি এটি ইজ এ ফিল্ড, এবং তার সাইজ বলি যদি এম, অ্যাজ ফর এক্সাম্পল, অ্যান্ড এম এর মান যেটা নিব, সেই মানটা ধরেন এম এর মান 7 নিলাম, তার মানে এই ফিল্ডের ভিতরে যত এলিমেন্ট আছে, সবগুলো এলিমেন্টের কি আছে, সবগুলো এলিমেন্টের ইনভার্স আছে, তখন এটাকে আমরা বলি ফিল্ড। ইট ইজ নট এ রিং।
কারণ রিং এর মধ্যে এমন হইতে পারে রিং এর মান এম এর ইজিক্যাল টু 6ও নিতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা জানি যে এটার অনেকগুলো সংখ্যা আছে বা এলিমেন্ট আছে যাদের আসলে কি নাই, যাদের আসলে ইনভার্স নাই। এটা হইতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমরা এটাকে ফিল্ড কনসিডার করি তাহলে আমরা ধরে নেব যে প্রত্যেকটা সংখ্যারই কি আছে, ইনভার্স আছে। জাস্ট এতটুকু পার্থক্য, নাথিং এলস। এখন এই ফিল্ডটাকে অনেক সময় বলে হচ্ছে প্রাইম ফিল্ড। আগে ছিল এরকম আর কি, প্রাইম ফিল্ড, FIELD। প্রাইম ফিল্ড কেন বলা হতো, যে ফিল্ড, আমরা প্রথম আইডিয়াটা নিয়েছিলাম যেটা লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাইম সংখ্যারই কি আছে, প্রত্যেকটা প্রাইম সংখ্যারই কি আছে, প্রত্যেকটা এর মধ্যে যতগুলা এলিমেন্ট আছে তার সবার ইনভার্স আছে। কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা, না শুনতে পাইলে প্লিজ আমাকে একটু ইনফর্ম করেন, স্যার পাচ্ছি না। তো যেটা আমি বলছি যে এটাকে তখন আগে বলতাম আমরা হচ্ছে প্রাইম ফিল্ড। ওকে, তার মানে আমরা জানি যে একটা সংখ্যা প্রাইম নাম্বার হলে তার যে এলিমেন্ট থাকে তার প্রত্যেকটা এলিমেন্টেরই কি থাকবে, ইনভার্স থাকবে, এক্সেপ্ট 0, 0, 1। আচ্ছা, কিন্তু ওই গেলিয়াস এসে যে কাজটা করলো যে শুধু প্রাইম নাম্বার অনেক সময় ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট ইফ ইট ইজ এ বিগ নাম্বার। কথাটা বুঝেন কি বলছি? গেলিয়াস এসে যে কথাটা তত্ত্ব দিল সেটা বললো যে আমি এমন একটা সংখ্যা দিলাম, লেটসে আমি বললাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9। তো 7 8 9 1, তা বলেন তো এই সংখ্যাটা কি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না? তখন আমরা বলবো যে এই সংখ্যাটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না, এটা তো আসলে বোঝা খুব মুশকিল। এই জন্য আমাদের কিছু টেস্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যেটা বলে প্রাইমালিটি টেস্ট। প্রাইমালিটি আমাদের এগুলো জানার দরকার নেই, জাস্ট আপনার মানে এগুলো আসলে আমরা পড়বো না, বাট আপনাদের জানাইতেছি যে ইফ দ্য নাম্বার ইজ এ বিগ নাম্বার, অনেক বড় নাম্বার হয়, অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার বা ফিল্ডগুলো অনেক বড় হয়, রিংগুলো অনেক বড় হয়। যাতে অনেক বড় থাকলে যেটা হয় যে যে কোনো একটা র্যান্ডম এলিমেন্ট নিয়ে আমি কি করতে পারি, কমিউনিকেশন করতে পারি। তাহলে সুবিধাটা হচ্ছে যে আমি যেহেতু ওই ফিল্ডের ভিতরে যে কোনো একটা র্যান্ডম নাম্বার নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে অ্যাটাকার যারা আছে তাদের গেস করতে আসলে খুব অসুবিধা হয়ে যায় যে কোন নাম্বারটা নিয়ে এক্স্যাক্টলি সে আসলে কি ব্যবহার, কোন নাম্বারটাকে সে কি হিসাবে ব্যবহার করছে। আচ্ছা, এখন প্রশ্ন হইতেছে যে এই সংখ্যাটা প্রাইম নাম্বার কিনা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রাইমালিটি টেস্ট করতে হবে। প্রাইমালিটি টেস্ট হলো এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, প্রবাবিলিস্টিক, কারণ এত বড় নাম্বার, এই নাম্বারকে আসলে মানে প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না এটা চেক দেওয়া আসলে ইম্পসিবল একটা বিষয়। তো এই জন্য একটা টেস্ট করে। তো এইটার যখন আসলো এইভাবে, তখন এই গেলিয়াস যিনি আছেন সায়েন্টিস্ট, উনি একটু মাতবরিটা করলেন। সেটা কিভাবে? উনি বলতেছেন যে আমরা তো জানি যে প্রাইম যদি নাম্বার হয়, একটা সংখ্যা এম যদি প্রাইম নাম্বার হয়, এম ইজ এ প্রাইম নাম্বার হয়, অ্যাজ ফর এক্সাম্পল প্রাইম নাম্বার হয়, তাহলে অবশ্যই এই সংখ্যাটার কি থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইনভার্স পাবো। কিন্তু আর কোনো কি নাম্বার আছে যে নাম্বারগুলোর প্রত্যেকটা এলিমেন্টের প্রাইম পাওয়া যাবে, মানে ইনভার্স পাওয়া যাবে? তখন উনি একটা তথ্য দিল যে হ্যাঁ, যদি এম কে, অর্থাৎ এই যে এম সংখ্যাটা আছে, এম কে যদি প্রাইমের উপরে একটা পাওয়ার দেওয়া যায়, p⁻i, এই কনসেপ্টে যদি নেওয়া যায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এম এর ভিতরে কি আছে, এম এর প্রত্যেকটা যে এলিমেন্ট আছে তাদের অ্যাকচুয়ালি প্রাইম, সরি, ইনভার্স আছে। এজন্য অ্যাকচুয়ালি এই আম, যে ফিল্ডটার কথা বলতেছি, যে এই ফিল্ডটাকে তখন বলা হয়েছে গেলিয়াস ফিল্ড, এবং মূলত আমাদের এইএস অ্যালগোরিদমটা রান করে হচ্ছে গেলিয়াস ফিল্ডের উপরে। আমার ধারণা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার সবাই? ঠিক আছে। ওকে, এখন আমরা ইন্টারনাল যে স্ট্রাকচার আছে, বাইট সাবস্টিটিউশন লেয়ার, ডিফিউশন লেয়ার, কি এডিশন লেয়ার, এবং হচ্ছে কি শিডিউল, যেটা মানে কি শিডিউল বলতে এখানে যেটা বোঝাইছে যে সাব কি জেনারেশনটা, এই জিনিসগুলো আমরা এখন আস্তে আস্তে পড়া শুরু করব। সো এবার যদি আমরা একটু ছবির দিকে তাকাই, ঘটনাটা কি হচ্ছে, কিভাবে আসলে কাজটা হচ্ছে সেটা একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে প্রথমে যে মেসেজটা আসবে, এক্স মেসেজ, বলেন তো এটার সাইজ কত? 128। 128। 128, পারফেক্টলি সেট। আচ্ছা, 128 বিট যদি হিসাব করি, তাহলে এখানে বলেন 128 বিট, তো যদি আমি এখন মানে লেখা শুরু করি 01000001 ডট ডট, হিসাব করেন তো এইভাবে, যদি আমি, সবাই একটু মনোযোগ দিয়ে 128 বিট আছে ধরেন,
তাহলে এখানে 128 বিটকে আমরা যদি 8টা করে ভাগ করি, 1 2 1 2, এই অংশটা যদি ভাগ করি তাহলে এরকম কয়টা ভাগ হবে? 8 করে ধরছি, এই যে প্রত্যেকটায় 8 8 লেন্থ হলো 8। বলেন তো কত হয় তাহলে? তাহলে 128 ভাগ যদি 8 করে ভাগ করে রাখি তাহলে কত হয়? 16, তাই না? 16টা হবে স্যার। আচ্ছা, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে তাহলে এখানে যদি 16টা হয় তাহলে আমরা এইটাকে যদি মনে মনে ধরে নিই A0, এইটাকে মনে মনে ধরে নিলাম A1, তাহলে এই অংশটা কত হবে? A15 হবে। এম আই রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন স্যার আপনি বাইটে কেন নিলেন? বাইট 8 বিট কেন নিলেন? 8 বিট মানে 1 বাইট, এই জন্য আমি 8 করে সাব ভাগ করে নিলাম এবং প্রত্যেকটা ভাগকে নিলাম 16 করে, এই সরি 8 করে, তাহলে এখানে আমার থাকতেছে হলো 16টা। কি ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি খেয়াল করেন ওই যে এক্স মেসেজ যেটা আছে সেটা কি হিসেবে আসছে দেখেন, A1 A2 A3, এই যে দেখেন এটা, তাহলে পুরাটা এটা কি আসলে? এটা আমার মেসেজ, ইয়েস স্যার। তাহলে এটা আমার কি? এটা আমার এক্স। এম আই রাইট? তাহলে ইয়েস স্যার। ছবিটা কি বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, ইয়েস। এটার আরেকটা সুবিধা আছে, এটার সুবিধাটা হইতেছে যে এইখানে যে বিটটা আছে, এই যে বিটটা, এইটাকে যদি, এটা তো বাইনারিতে আছে তাই না? এটা বাইনারিতে না? হুম। জি। এটা যদি বাইনারিতে থাকে লেটসে, তাহলে এইটাকে চাইলে আমি হেক্সাতে 2 ডিজিটে নিয়ে আসতে পারবো না? হেক্সাডেসিমেল যদি হয়, কারণ ইয়েস আমরা স্যার। জানি 4 জি বাইনারি স্যার। সমান সমান একটা হেক্সা। তাহলে এখানে দেখেন 111, তার মানে এটা হচ্ছে 7, এটা কি 0011, তার মানে 3, তার মানে A0 সমান সমান আসলে 7 3, এটা হচ্ছে অবশ্যই হেক্সাডেসিমেল, এইচ দিয়ে রাখি হেক্সাডেসিমেল, অথবা আমরা বলি 16। 16 মানে হচ্ছে তার ডিজিটের সংখ্যা হলো 16টা, মানে 0 থেকে 9 প্লাস এ থেকে এফ পর্যন্ত, তাই না? কি ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, এইবার আপনারা খেয়াল করে দেখেন জিনিসটা হচ্ছে যে এই জন্য বলছি ইট সিমস ইন্টারেস্টিং। তাহলে আমি দেখতেছি যে আমার আসলে যে মেসেজটা আছে সেটা হলো A0 থেকে শুরু হয়েছে, A15 গিয়া শেষ হয়েছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে এখানে বাইট আছে কয়টা? 16টা। 16টা বাইট আছে। তাহলে আমি এইটাকে চাইলে একটা ফরমেশনে নিতে পারি, সেই ফরম্যাটটাকে বলতেছি ম্যাট্রিক্স ফরম্যাটে। দেখেন মজার জায়গাটা এটা হলো, আমি একটা ফরম্যাট নিচ্ছি যেটার নাম দিতেছি ম্যাট্রিক্স ফরম্যাটে। এই যে ধরেন আমি এখানে একটু ড্র করি তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এইটা A0, এইটা ধরেন লেটস A1, A2, তাহলে হলো A3, A3, A4, A5, A5, তাহলে এটা লাস্ট পর্যন্ত ধরেন এখানে মাঝখানে আরো আছে, ডট ডট দিয়ে রাখলাম, তাহলে মাঝখানে এই যে ডট ডট দিয়ে রাখলাম, তারপরে ধরেন আরেকটা বসাইলাম A50, A14, A13, A12, লেখা যাবে নাকি যাবে না? তাহলে এটা কোন ম্যাট্রিক্সে কনভার্ট করলাম? 4x4 ম্যাট্রিক্স, ঠিক আছে নাকি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে স্যার আপনি ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেলেন কেন? ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেলাম হইতেছে অপারেশন গুলো বোঝানোর জন্য, অপারেশনটা খুব ইজি হবে আমাদের জন্য, এই জন্য আমি ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেছি। বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। হুম। এইবার ছবিটা দেখেন একটু, হ্যাঁ, এখানে যে ছবিটা আমরা ড্র করছি সেটা হলো, এখানে দেখেন প্রত্যেকটা আসতেছে, এইখানে একটা এস নামে একটা টার্ম আছে দেখেন, এই যে দেখেন বাইটের সাবস্টিটিউশন, তার মানে কি একটা বাইট আসতেছে, এখানে উপর থেকে কি বাইট আসতেছে না? কি আসতেছে? এই যে দেখেন A0 আসতেছে, তাহলে এটা একটা বাইট কিনা না? ইয়েস স্যার। রাইট। একটা বাইট, তাহলে এটা বাইট, এই যে সাবস্টিটিউট হচ্ছে তার একটা ওর আর একটা সাবস্টিটিউটের পরে আর একটা জিনিস, তাহলে সাবস্টিটিউশন কথাটার অর্থ কি? সাবস্টিটিউশন কথাটার অর্থ হইলো ইনপুটে যে বাইটটা দেওয়া থাকবে তার এগেনস্টে একটা অল্টারনেট আমরা একটা বাইট প্রডিউস করব, তাহলে এই জন্য এটার নাম দিচ্ছে বাইট সাবস্টিটিউশন। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা স্যার, এখানে এস কি তাহলে সাবস্টিটিউশনের কাজটা জি, ইয়েস,
এস কি করতেছে, একটা আপনি যদি ইনপুটে একটা ধরেন লেটসে আমি একটা দিলাম এরকম, এইখানে আমি একটা এস বসাই দিলাম, এখানে আমার বি0 বসাই দিলাম, মানে কি এইখানে আমি 1 বাইট ডাটা দিলাম, ও সাবস্টিটিউট করে একটা নতুন আর একটা বাইট ডাটা দিয়ে দিল, একটার এগনেস্টে আরেকটা। আচ্ছা স্যার, এখানে সাবস্টিটিউশনটা কিসের উপর বেস করা? আমরা যে কি জেনারেট করতেছি কি এর উপর বেস করে? ইয়েস, ওগুলো আমি পরে আলোচনা করতেছি যে সাবস্টিটিউশনটা তাহলে কিভাবে হচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাফাইন ট্রান্সফরমেশন, অ্যাফাইন ট্রান্সফরমেশন, সেটা আমি পরে আলোচনা করবো না। হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে। আপাতত আপনি ধরে নেন যে এখানে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম বলতে বোঝাচ্ছে সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। মানে ধরেন এখন সাবস্টিটিউট কি, ফুটবল খেলার মধ্যে আমরা বসি যে একজন ধরেন হঠাৎ করে আহত হয়ে গেল, ধরেন আমার স্ট্রাইকার আহত হয়ে গেছে, তাহলে কি করবেন আপনি? আরেকজন স্ট্রাইকার বসাই দিবেন ওর বদলে। তাহলে এটাকে কি বলি আমরা? সাবস্টিটিউট। মানে একজনের বদলে আরেকজন। তাহলে অরিজিনাল মেসেজ আইছে একটা, কিন্তু সেইটাকে আমি কি করছি, আমি ওইটা না দিয়ে অন্য আরেকটা মেসেজ ঢুকাই দিলাম। তাহলে কি হলো? সাইফারিং হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? ইয়েস স্যার। হুম। তাহলে আমরা বুঝে গেছি। তার মানে এই জায়গাটা দেখেন বাইট সাব, এই জন্য এটা নাম দিয়েছে, এই লেয়ারটার নাম হচ্ছে বাইট সাবস্টিটিউশন লেয়ার। তার মানে এখানে যতগুলো মেসেজ আছে বাইট বাই বাইট সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখেন এই যে বাইটগুলো সাবস্টিটিউট হয়েছে, এই বাইট সাবস্টিটিউট গুলাকে কিন্তু আমরা বলছি শিফট রো লেয়ার। খেয়াল করেন, এবার বলছি শিফট রো। শিফট রো মানে হচ্ছে রোকে শিফট করে দিব। আপনি যদি ছবিটা দেখেন তাহলে খুব ইজিলি বুঝবেন। ও আচ্ছা, এই যে দেখেন বি0 এখানে আইছে, এই যে এখান থেকে এইটা এখানে আইছে, দেখছেন? এইটা এখানে চলে আইছে, মানে এই ব্লকের মধ্যে চলে আইছে। তার মানে কি এটা আসলে মিক্সিং করছে, তাই না? ইয়েস স্যার। তারপরে কি বলছে? মিক্স কলাম লেয়ার। তাহলে শিফট রো লেয়ার শিফট করে দিছে। এখানে একটা টার্ম আছে শিফট রো, উইল ডিসকাস লেটার। রো গুলাকে শিফট করে দিবে, তারপরে কলাম গুলাকে মিক্স করে দিছে। দেখেন মিক্স কলাম, এই যে দেখেন মিক্স কলাম। তাহলে দেখেন এই যে এখন প্রশ্ন আপনি করতে পারেন, স্যার এটা কোন জায়গা থেকে, কি কারণে এখান থেকে এটা আইছে, কারণটা কি? সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু ধরে নেন মিক্স কলাম মানে হচ্ছে জাস্ট মিক্সিং করে দিচ্ছে, কলাম গুলাকে মিক্স করে দিচ্ছি, নাথিং এলস। ওকে। ওকে। আচ্ছা, শিফট রো লেয়ারের যে টার্মটা, এটা রো শিফট লেয়ার আমরা একটু দেখব। কি কারণে আমি বলতেছি দেখেন, আপনি এখানে যে ব্লকগুলো বসাইছে, কেন আমি 4x4 ম্যাট্রিক্সের কথা বললাম দেখেন, বি0, বি1, বি2, বি3, তারপর লেখছে বি4, বি5, বি6, বি7, তারপরে ডট ডট দিলাম, তারপরে লেখছে বি12, বি13, 13, বি14, বি15। দেখেন তো এটা একটা ম্যাট্রিক্স হলো কিনা? ম্যাট্রিক্স হয়েছে? জি স্যার। হুম। এবার দেখেন এই যে মিক্স কলাম, দেখেন বি0 এইখানে আইছে। এবার যদি ছবিটা দেখেন তাহলে বুঝবেন যে মিক্স কলাম কিভাবে হয়েছে। বি0 এইখানে হয়েছে, এখানে আসছে, আবার এখান থেকে দেখেন এই কলামটার মধ্যে কোনটা আছে, বি5 চলে আসছে। দেখেন তো বি5 একটা কলাম, তাই না? এটা কোন জায়গায় আছে? এটা বি0 পরিমাণ, এটা বি1-এ চলে গেছে, তাহলে বি5টা আসলে এইখানে চলে গেছে। তাহলে এটা কিভাবে আসছে উইল ডিসকাস লেটার, এটা পরে আমরা আলোচনা করব। তাহলে এখানে মিক্স কলাম পরে আমরা একটা আউটপুট পাইছি, যে আউটপুটটা সি এ। এই আউটপুট গুলার সাথে আমরা যে ওই যে কি জেনারেট করলাম, নিশ্চয়ই মনে আছে আপনার, সাব কি মনে আছে? সাব কি গুলা আগের ছবিতে ইয়েস স্যার। ইয়েস স্যার। কি এডিশন লেয়ার ছিল, মনে আছে নাকি নাই? কি এডিশন? জি স্যার। তাহলে ওখানে যায় এক্সর হয়ে যাচ্ছে, এই যে এটা দেখেন এক্সর, এক্সর হয়ে ফার্স্ট রাউন্ড শেষ। আবার আসবে কি সাবস্টিটিউশন লেয়ার, তারপরে হলো শিফট রো লেয়ার, মিক্স কলাম লেয়ার, তারপরে আবার কি এডিশন লেয়ারে আসবে, এইভাবে চলতে থাকবে। বুঝাইতে পারলাম? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা পরের দিকে যদি যাই, সেটা হলো যেটা আমি একটু আগে বললাম, যে আমরা প্রথম যে কাজটা করছি, যদিও এরা বলছে কলামগুলোকে তারা সোজা করে দিছে, A0, A1, A2, A3, A4, A5, A6, A7, A8, A11, ওরা কলাম বরাবর বসাইছে। হুম। তাহলে আমি ধরে নিচ্ছি এটা কলাম বরাবর, কারণ যেহেতু করছে এইভাবে কলাম বরাবর বসলাম। জাস্ট আমি বলতেছি যে এইএস অ্যালগোরিদমটাকে ওরা বলতেছে এটা বাইট ওরিয়েন্টেড সাইফার, অবশ্যই
কারণ বেসিক্যালি ট্রান্সফরমেশনটা হচ্ছে হলো বাইট বাই বাইট, এই জন্য এটাকে বলতেছে বাইট ওরিয়েন্টেড একটা সাইফার। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই আইডিয়াটা নিছি যে একটা ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা এটাকে নিতে পারবো। ওকে, তাহলে প্রথম স্টেপ আমাদের, মানে প্রথমে মেসেজটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে নিলাম। সেকেন্ড স্টেপ, এই যে দেখেন বাইট সাবস্টিটিউশন, লাল দাগ দিয়ে দিছি। ঠিক আছে, এই লাল দাগের যে বিষয়টা সেটা হইতেছে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেবো, সাবস্টিটিউশনটা কেমনে হবে। এবার আমরা এইটা নিয়ে আলোচনা করবো। বললাম সাবস্টিটিউশনটা কিভাবে হবে, এইটা আমরা একটু প্রথমে আলোচনাটা করব, রাইট? সাবস্টিটিউশনটা ওরা বলছে যে এটার স্ট্রাকচারটা হবে নন লিনিয়ার স্ট্রাকচার। এই জায়গাটাকে আমরা দিব কিরকম, নন লিনিয়ার মানে হচ্ছে ধরেন আমরা সাধারণত কি বলি যে এ প্লাস লেটস সে A1, মানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতেছি যে A1 প্লাস A2, হ্যাঁ, A1 প্লাস A2 সমান সমান যদি হয় A3, এইটা লিনিয়ার। এজন্য ওরা বলতেছে যে ধরুন আপনার একটা বাইট আছে, একটা বাইট, খেয়াল করেন একটা বাইট আছে, ধরেন লেটস সে AI, এটারে যদি আমি সাবস্টিটিউশন চালাই তাহলে আমার রেজাল্ট হবে BI, তাই কি না? কথা বলেন। আমি তো সাবস্টিটিউশন করব, সাবস্টিটিউশন মানে একটার বদলে আরেকটা বসাবো, তাহলে সাবস্টিটিউশন অপারেশন করতেছি AI, AI মানে হচ্ছে A0 A1 A2 A3 যে কোনো একটা ধরতে পারি, তাহলে সেটা রেজাল্ট কি হবে, BI হবে নর্মালি সাবস্টিটিউট করলে, নাকি? ঠিক আছে। আচ্ছা, এখন ওরা বলতেছে যে ধরেন আপনার যদি সাবস্টিটিউশন করতেছেন AJ, তাহলে রেজাল্ট জি কি স্যার। হবে না? ডিজে। আচ্ছা, তাহলে এখন ওরা বলতেছে যে সাবস্টিটিউশন করতেছেন AI প্লাস AJ, তাহলে সমান সমান কি হওয়ার কথা, BI প্লাস J, এরকম হওয়ার কথা, তাই কিনা? এক্স্যাক্টলি স্যার। আচ্ছা, তাহলে ওরা বলতেছে যে BI প্লাস BJ সমান সমান কি BI প্লাস J। প্রশ্নের উত্তর হলো না, এটা হবে না। এটা যদি হইতো তাহলে আমরা বলতাম লিনিয়ার, আর যদি যেহেতু হয় না এই জন্য আমরা বলতেছি নন লিনিয়ার। এখন প্রশ্ন হলো এটা দিয়ে উপকারটা কি, এটা দিয়ে উপকার আছে, উপকার হচ্ছে যে একই নাম্বারের, সবাই মনোযোগ দিয়ে আমরা, একই নাম্বারের প্রত্যেকটা বাইটের জন্য আলাদা আলাদা ট্রান্সফরমেশন হবে এবং আলাদা আলাদা সাবস্টিটিউশন এই ভ্যালু আসবে। এটাই হচ্ছে সুবিধা এটার। আবার বলি, ধরেন আমি একটা বাইট নিলাম, লেটস সে আমি বললাম C1, অ্যাজ ফর এক্সাম্পল C1 নেওয়া যাবে, এটা হলো হেক্সাডেসিমাল, এখানে কিন্তু 8 বিট আছে, তাই কিনা? ঠিক আছে। হেক্সাডেসিমাল, তাহলে এখানে C1 এর রেজাল্ট যদি আমরা পাই, লেটস সে যে ধরেন আমরা এখানে পাইলাম C1 এর রেজাল্ট হলো B3, হেক্সাডেসিমালে আমরা পাইলাম, সাবস্টিটিউট করে পাইলাম, এটা সাবস্টিটিউশন করলাম, এটা রেজাল্ট পাইলাম হচ্ছে B3, কথার কথা। এই B3 মানে হচ্ছে হেক্সাডেসিমাল B3, মানে এখানে 8 বিট আছে, 8 বিট আছে, ইয়েস, মানে 1 বাইট আছে। তাহলে আপনি কি এইরকম কি পাবেন কিনা যে বি বি লেটস সে বি থ্রি না B3, অথবা লেটস সে আমরা বললাম যে বি না সি নেই, ধরেন সি, আর হলো 7 নেই, C7H, এটাকে সাবস্টিটিউট করলাম, এটা কি B3 হবে? প্রশ্নের উত্তর হচ্ছে না, এটা হবে না। মানে প্রত্যেকটা বাইটের জন্য আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা তার সাবস্টিটিউশন ভ্যালু আসবে। এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্যটা হইতেছে যাতে যখন আমরা আবার ডাটা রিট্রিভ করব তাতে যেন আমরা চিহ্নিত করতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? স্যার মানে এখানে কি এই B0 থেকে B15 পর্যন্ত অল ভ্যালু মাস্ট বি ইউনিক? অবভিয়াসলি ইউনিক হবে, কিন্তু যদি আমাদের ইনপুট ধরেন লেটস সে আপনি যদি এইটা চিন্তা করেন, হ্যাঁ, এটা যদি C0 হয় তাহলে এইটাও যদি C0 হয়, হইতেই তো পারে নাকি? পসিবিলিটিস আছে স্যার, সেম ক্যারেক্টার আসার। পসিবিলিটি তো হবে, কারণ আপনার ধরেন আপনার একটা সিরিয়াল আছে 1011 1011, ধরেন আপনার এইরকম একটা বাইট আছে, এরপরে আরেকটা বাইট আবার আসলো 1001 1011, তাহলে এই বাইট আর এই বাইট কি সেম না? জি স্যার, সেম। তাহলে এইটার বাইট সাবস্টিটিউশন যদি C2 হয় তাহলে এটার বাইট সাবস্টিটিউশনও তো C2ই হবে, তাই না? হওয়া উচিত। তাই না হলে আমি রিট্রিভাল করব কিভাবে? মানে আমার C2 আছে, এখন C2 থেকে আমি এটা সরাই এটাতে নিব, তাহলে আমাকে তো, আমি যেমন যাইতে পারবো আমাকে কিন্তু আসারও ব্যবস্থা করে রাখতে হবে, নাকি?
এটা তো টু ওয়ে হবে না, মানে এনক্রিপশনের সময় একটা কনভার্সন হয়ে গেল, ডিক্রিপশনের কি যে কনভার্টেড এলিমেন্ট, কনভার্টেড ডাটা, সেখান থেকে আবার অরিজিনাল ডাটা ফেরত আসতে হবে না? এক্স্যাক্টলি স্যার। তাহলে আমি চিহ্নিত করব কিভাবে? আমাকে তো চিহ্নিত করতে হবে আলটিমেটলি, তাই না? হুম। তাহলে আমার তো ওই অপশনটা রাখতে হবে। এখানে নন লিনিয়ার কথাটা কেন বলছে? নন লিনিয়ার কথাটা বলছে যে আপনি দুইটা বাইটের আলাদা সাবস্টিটিউশন মিলা ওই দুইটা বাইট আগেই যোগ করে তারপরে সাবস্টিটিউশন করলে অন্য রেজাল্ট। ধরেন ওকে। আমি একটা বাইট নিলাম C2, কথা কথা, আর একটা বাইট নিলাম হচ্ছে লেটস সে সি বা C1 অ্যাজ ফর এক্সাম্পল। তাহলে এইটার যদি রেজাল্ট হয় ধরেন B1, কথা কথা, এইটা রেজাল্ট যদি হয় হচ্ছে লেটস সে আমরা বললাম যে C7, কথা কথা, এটা রেজাল্ট হলো C7। এখন এই দুইটা আগে যোগ করলাম, এখন দেখেন এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কনভারসেশন, তাই না? ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটা হলো S, এইভাবে। তাহলে একটা আসছে B1, তাহলে এখন আমি চাইতেছি যে C1 আর C2 এই দুইটা প্রথমে যোগ করব, তারপরে আমি হচ্ছে সাবস্টিটিউট করব। তাহলে কি এই রেজাল্টটা আসবে কিনা, মানে এই দুইটার যোগ করে যে রেজাল্টটা হওয়ার কথা সেটা আসবে কিনা? আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে না, এটা হবে না। এই জন্য এটাকে বলছে নন লিনিয়ার। বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই যে সাবস্টিটিউশনটা হচ্ছে এইটাকে আমরা আসলে যদি এখন চিন্তা করি যে প্রত্যেকটা ইউনিক বাইটের জন্য আসলে কি আছে, ইউনিক বাইটের জন্য আলাদা আলাদা সাবস্টিটিউট ভ্যালু আছে, রাইট? প্রত্যেকটা বাইটের জন্য আলাদা আলাদা ভ্যালু আছে। এখন এই ভ্যালুগুলো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তো আসলে ইট টেক্স লং টাইম। তো এই জন্য যেটা করা হয় আর কি, সেটা হলো এর একটা এই সাবস্টিটিউশন ভ্যালু কি হবে এটার একটা অলরেডি চার্ট প্রোভাইড করে দেওয়া আছে। ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? ইয়েস। কি প্রোভাইড করে দেওয়া আছে? চার্ট প্রোভাইড করে দেওয়া আছে। তাহলে আপনি শুধুমাত্র সাবস্টিটিউট করবেন ওই চার্টটা দেখে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে স্যার এই চার্টটা কিভাবে আসছে, তাহলে সেই উত্তরটা আমরা দিতে পারবো, এবং সেটার জন্য আমার এখানে স্লাইডে আছে, বাট আমি একটু ওইটাকে স্কিপ করি এই কারণে যে স্টুডেন্টরা আবার এই জিনিসটা বুঝবে কি বুঝবে না এই জন্য। কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমরা এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই যে বাইটটা আছে এই বাইটের জন্য সাবস্টিটিউশন কেমন হবে তার জন্য একটা টেবিল বসানো আছে আমাদের, যেটাকে আমরা বলি লুকআপ টেবিল। মানে ওই টেবিল দেখে দেখে, চার্ট দেখে দেখে আমি আসলে সাবস্টিটিউশনের ভ্যালুগুলা বসাইতে পারবো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমি বসাইতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই চার্টটা আমরা পারবো কিভাবে? পারবো এই চার্টটা দেখতে গেলে আমাদের একটা লুকআপ টেবিল আছে। মানে লুকআপ টেবিল মানে যে টেবিলটাতে আপনি লুক করে আপনি আপনার রেজাল্টটা বসাবেন, এই লুকআপ টেবিলটাকে বলা হয় এস বক্স। কি বলা হয়? এস বক্স। মানে এটা একটা লুকআপ টেবিল, মানে এস বক্স আছে। তাহলে এস বক্স থাকলে সুবিধাটা হচ্ছে এটা কিন্তু ওয়ার্ল্ড রিনাউন্ড, এবং হচ্ছে এটা কিন্তু ফিক্সড। হুম। এবং এটার মধ্যে কোন ফিল্ডের উপর বক্সটা তৈরি করা হয়েছে কথাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটায়। এস বক্স আপনাকে মাথায় রাখতে হবে কোন ফিল্ডের উপর সে এস বক্সটা বানাইছে, তার মানে এগুলা তো ফিক্স করে দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, তার জাস্ট সিম্পলি আমি একটা আপনাকে আইডিয়া দিই তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে ওরা যেটা করেছে এই যে এস বক্স, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এস বক্স। এই চার্টটা অলরেডি দেওয়া আছে, তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে সেক্ষেত্রে এই চার্টটা আপনাকে দিয়ে দিবে। সো এটা নিয়ে মেমোরাইজ করার কোনো সুযোগ নেই। আমি জাস্ট সিম্পল একটা আইডিয়া আপনাদের নেই, সেটা হইতেছে যে আমরা যে ছবিটা দেখলাম সেটা হচ্ছে A0 ছিল, A1 ছিল, নিশ্চয়ই আপনার মনে আছে A2 ছিল। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমি ধরেন লেটসে আমি যদি বলি যে এই ভ্যালুটা হইতেছে C2 বসানো আছে, A1 যে ভ্যালুটা সেটা ধরেন লেখা আছে BF, কথা কথা BF লেখা আছে না, BE লেখা আছে, কথা কথা BE। ওকে, আচ্ছা, আর A2 যেটা আছে সেটা ধরেন 17 লেখা আছে, কথা কথা। এই হচ্ছে আমার ডেটা, আরো তো ডেটা আছে, জাস্ট আমি আপনাদের এখানে সিমিলার আইডিয়াটা দেখাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে এইভাবে আছে। ওই ছবিটা খেয়াল করেন, তাহলে C2B, তাহলে এটার আমাদের B এর ভ্যালু কি আসবে? কারণ এখানে এস বক্সে ঢুকবে, এস বক্সে ঢুকে এখানে রেজাল্ট আসবে B0। তাহলে B0টা কত আসবে? এটা একটু লম্বা করে দিই যাতে বোঝা যায়। তাহলে B0, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে এস বক্স আছে, এস বক্সে তো একটা রেজাল্ট আসবে সেটা হলো B1 আসবে। তাহলে এটা লিখলাম B1, এটা একটা এস বক্স।
এই এস বক্সে ঢুকাই দিলাম, এটার একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা আপনি কিভাবে পাবেন ওইটাই হচ্ছে আমাদের মূল কাজ। আচ্ছা, আমরা একটু দেখি এখানে লেখা আছে ইনপুট হিসেবে কি আসছে, দেখেন তো C2 আসছে। ইয়েস স্যার, C2। তাহলে C2, তাহলে আপনি প্রথমে রো এর দিকে তাকান, এখানে দেখেন এই যে সি, বক্স দেওয়া আছে 2, তাহলে এটার সাবস্টিটিউট ভ্যালু হবে 25, 25। তাহলে এখানে হবে 25। তার মানে C2 যদি ইনপুট থাকে তাহলে সাবস্টিটিউট ভ্যালু হবে 25। এবার দেখি এটা আছে BE, তাহলে বি দেখি, বি এই যে বি, তাহলে ই, ই কোথায় আছে, এই যে ই, তাহলে BE, তাহলে আমাদের আসতেছে সাবস্টিটিউট ভ্যালু কি, AE। বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপরে কি দিচ্ছে 17, এটা দেখেন 17, তাহলে 1 এই যে 7, তাহলে F0, তাহলে এখানে আসতেছে F0। তাহলে এইভাবে আমি সাবস্টিটিউট করে ফেলবো, তাহলে এটা হচ্ছে আমাদের লুকআপ টেবিল। এই লুকআপ টেবিলটা আসলে এখন আপনি বলতে পারেন স্যার এই লুকআপ টেবিলটা কোথা থেকে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে গেলিয়াস ফিল্ড থেকে, ওই যে জিএফ থেকে। ঠিক আছে, গেলিয়াস ফিল্ড। এখন গেলিয়াস ফিল্ডের তো এম লাগবে, এম কত, এইটার এম এর মান হচ্ছে 2⁸। দেখেন প্রাইমের পাওয়ার 256। আপনি এখন বলতে পারেন স্যার 2⁸ কেন নিচ্ছে, এটা রিজনটা হচ্ছে এই যে 8, 8 মানে 8 বিটে 1 বাইট, এই জন্য এই ফিল্ডটা তারা চুজ করে সব সময়। m⁻m = 2⁸। এই ফিল্ডটাকে আমরা বলি এক্সটেন্ডেড ফিল্ড। কেন এক্সটেন্ডেড ফিল্ড? আমরা প্রথমে পাইছিলাম প্রাইম ফিল্ড, যার এম এর মান ছিল অলওয়েজ প্রাইম নাম্বার, কিন্তু আমরা বলছি যে না, প্রাইমের যদি যদি উই ক্যান রিপ্রেজেন্ট দি প্রাইম পাওয়ার PI, তাহলে তখন আমরা বলবো ওই ফিল্ডটাকে বলতেছি এক্সটেন্ডেড ফিল্ড। বোঝা গেছে না যায় না? তাহলে ইস্যুটা কি দাঁড়ালো, ইস্যুটা দাঁড়ালো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে এই যে এস বক্সটা দেখাচ্ছে এটা ফিক্সড। কথা ক্লিয়ার? এই আইডিয়াটা নিলাম AES এর এস বক্স। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি, কিন্তু আমার একটা ছোট কোশ্চিন আছে যে যেহেতু আমাদের এস বক্সটা ফিক্সড, তাহলে কি আমাদের ডিক্রিপ্টের সময় মানে হ্যাকারদের জন্য অনেক সুবিধা হয়ে যায় না এটা? কোনো সমস্যা নেই, হ্যাকাররা পারবে না। কেন পারবে না সেটা আমি আসছি একটু পরে। আমি আচ্ছা আপনাদেরকে কারসফস প্রিন্সিপাল বলছি না, মনে আছে? জি স্যার। কারসফস প্রিন্সিপালে কি বলছি বলেন তো? বলছি যে আমার যত সিকিউরিটি টেকনিক আছে, আমার অ্যালগোরিদম, এই যে আমি যে AES অ্যালগোরিদমটা পড়াচ্ছি, এই অ্যালগোরিদমটা ওরা জানে না? হ্যাঁ। জানে, কিন্তু তারপরেও তারা ইনক্রিপ্ট করতে, ডিক্রিপ্ট করতে পারবে না। এই জন্যই আমরা বলবো এটা সিকিউর। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আস্তে আস্তে যখন আমরা প্রথম থেকে শুরু করে শেষের দিকে যাব, তখন আপনি বুঝবেন যে না আসলে এটা এটা আর আর আসলে যে অ্যাটাকার আছে সে আসলে ওইভাবে এটাকে করার তার পক্ষে সুযোগ নাই। এক্সেপ্ট ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাকটা কি? ব্রুট ফোর্স অ্যাটাকটা হইতেছে যে আমি ম্যানুয়ালি সব চেক করতে থাকবো, তো ইট ইজ টেকিং লং টাইম, মেবি 2 to 3 4 ইয়ার্স। কত? 2 থেকে 3 বছর টাইম লাগবে। এইটার জন্য এই যে 2 থেকে 3 বছর টাইম লাগবে, এইখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করতে চাই। সেটা হলো, দেখুন অথেন্টিকেশন যে প্রোটোকল গুলো থাকে, এই অথেন্টিকেশন প্রোটোকল, হ্যাঁ, অথেন্টিকেশন যে প্রোটোকল গুলো আসলে ব্যবহার করা হয়, সেটা হইতেছে যে আমরা তো জানি এটা হলো অ্যালিস, হ্যাঁ, ALISC, অ্যালাইস, এটা কি আছে, বব আছে, রাইট? এইখান দিয়ে ডেটাটা যাচ্ছে, যাচ্ছে না? সবাই দেখেন এই ডাটাটা যাচ্ছে নাকি যাচ্ছে না? স্যার কথা বলি। যাচ্ছে। হ্যাঁ, যাইতেছে। তাহলে এইখানে আসলে মূলত আমি কি করতে পারি, এটা টেপ করে নিতে পারি না? পারবো না? অস্কার কি করতে পারবে, এটা ডাটাটা টেপ করে নিতে পারবে নাকি পারবে না? কথা বলেন। পারবে? পসিবল। এটা তো পাবলিক লাইন, পারবে না? জি স্যার, পারবো স্যার। তাহলে হার্ড ডিস্কের মধ্যে সে এটা কি করে দিবে, এটা সেভ করে ফেলবে, এটা আমার HDD হার্ড ডিস্কের মধ্যে সে সেভ করে রাখছে। তারপরে সে ব্রুট ফোর্স এই এই ডেটার উপরে ব্রুট ফোর্স চালায় দিবে, দিলে কি হবে? 5 বছর 10 বছর বা 2 বছর 3 বছর পরে এটা রিট্রিভাল হবে, হবে না?
ব্রুট ফোর্স যদি হয়? কথা বলেন। মানে ম্যানুয়ালি চেক করতেছি, বাসায় ডাটা নিয়ে আসছি, তারপরে আমি বসে 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 কি করতেছি, চেক করতেছি, রাইট? ইয়েস স্যার, পসিবল। একটা সময় গিয়ে তো আউটপুট আসবেই। হুম। এখন এই জন্য সমস্যাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট, এটা হলো ফরওয়ার্ড সিক্রেসি। ফরওয়ার্ড সিক্রেসি বসাই দিব, মানে হচ্ছে এইটার ভিতরে টাইম স্ট্যাম্প বসাই দিব এই ডেটার ভিতরে, এবং এই টাইম স্ট্যাম্পটা একটা পার্টিকুলার ডিউরেশন পর্যন্ত কাজ করবে, এরপরে আর কাজ করবে না। মানে হচ্ছে এইটার ডিউরেশন যদি পার হয়ে যায়, তাহলে এই ডাটা আর ভুলেও কোনোদিন আর রিট্রিভাল হবে না। আমি কি বুঝাইতে পারলাম? মানে জি আমার স্যার। এক্সাক্ট যে মেসেজ আছে, মেসেজের সঙ্গে আমি এটা টাইম এলিয়াস এটাকে এডিশন হিসেবে রাখতেছি। একটা এইটার মধ্যে আমরা টাইম স্ট্যাম্প ব্যবহার করি, অনেক সময় আমরা বলি সল্টিং ব্যবহার করি, সল্ট। হ্যাঁ, এই সল্টিং গুলো দিলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা সার্টেন ডিউরেশন পরে এই মেসেজটা কোনোভাবে আর রিট্রিভ হবে না, ইট উইল ডাই ফর এভার। তার মানে আপনি যে এখানে মেসেজটা নিয়ে আইসা বাসায় বসে সুন্দর করে একেবারে ধরেন জামাই বউ সবাই মিলে এটারে রিট্রিভ করা শুরু করবেন, বাঁচানো শুরু করবেন যে এটা কি হইতে পারে, এটা কোনো লাভ নাই। কারণ এটার একটা ডিউরেশন আছে, এই ডিউরেশনের মধ্যে এটা ডাই হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে অথেন্টিকেশন, এই যে প্রোটোকল গুলো আছে, প্রোটোকল গুলোর ভিতরে যখন আমরা প্রোটোকলের দিকে যাব, প্রোটোকলের ভিতরে আসলে ওই কনসেপ্টটা দিয়ে দিব আমরা। So first of all, it is encrypted. Second thing is that, so if someone tries to copies this data and thereafter they are trying to retrieve or decrypt the information, তাহলে যাতে সে না পারে, এই জন্য বলে ফরওয়ার্ড সিক্রেসি, টার্মটাকে বলে ফরওয়ার্ড সিক্রেসি ব্যবহার করব। মানে আগে থেকেই আমি এটা সিকিউর করে দিব যে বাবা তুমি এটা কপি করে নিয়ে বাসায় বসে কাজ করবা, হবে না, এই কাজ করবে না আর, দি ডেটা উইল বি ডাইড ফর এভার। আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন আপনারা জি আমি কি স্যার, বুঝতে বলতেছি। পেরেছি। ওকে, এইখানে আমি এই স্লাইডটা আমি বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি, এটা রিজনটা হইতেছে যে বললাম, এটা আসলে দেখাইছে এস বক্সটা কিভাবে তৈরি হয়েছে। আপনারা যারা দোজ হু আর ভেরি মাচ ইন্টারেস্টেড হাউ ইট প্রডিউস, মানে কিভাবে এটা তৈরি হয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এনে ছবিটা দিছি, এই যে দেখেন যে কিভাবে এইএস এর এস বক্সের ডেটাগুলো তৈরি হয়। এখানে একটা ইনভার্সন আছে, ইনভার্সন পরে অ্যাফাইন একটা ম্যাপিং আছে, ম্যাপিং এর পরে এই যে দেখেন বিআইটা তৈরি হয়েছে। দেখছেন? ছবিটা আগে দেখেন জাস্ট সিম্পলি। এই ট্রান্সফরমেশনটা করলেই দেখবেন যে তার এগনেস্টে, যেমন ধরেন আমরা বললাম যে কি বলছি, আমরা বলছি যে এখানে ছবিটা দেখে এই যে সি টুর জন্য আসলে 25, রাইট? এখানে কিন্তু আমি একটা এক্সাম্পল দেখাইছি যে সি টুর মানটা 25-এ আসবে। এই যে দেখেন সি টু, ইনপুটগুলো সি টু নিছি, তাহলে এস বক্সের রেজাল্ট কত আসবে? 25 আসবে না? ইনপুট কত? সি টু, তাহলে এটা বি জিরো কত আসবে? 25 আসবে না? জি ইয়েস স্যার। স্যার, 25। কারণ এটা 25 থেকে আসছে ওই যে এস বক্স থেকে। দেখেন এখানে ইনপুট যদি থাকে সি টু, ইনপুট আছে হচ্ছে সি, এই যে সি আর এই যে টু, তাহলে সি টু যদি হয় তাহলে তার এস বক্সের রেজাল্ট আসবে 25। তা আমি একটা এক্সাম্পল দেখাইছি যে কেমনে 25টা আসে, রাইট? সেটার জন্য এখানে ছবি একটা দেখাইছি যে এস বক্স, এই যে এটা দিলে সি টু আসবে। তার রিজনটা কি? রিজনটা হলো এই সূত্রটা ফলো করতে হবে। কোন সূত্র? এই যে এআই, তাহলে এআই, সরি এআই যেটা আছে এটা হলো ধরেন লেখা আছে সি টু, তাহলে এইটারে যদি আমি ইনভার্স করি, ইনভার্স করে যে রেজাল্ট আসবে সেটার উপরে অ্যাফাইন ম্যাপিং করি, তখন আমার রেজাল্ট আসবে বিআই। এবং অ্যাফাইন ম্যাপিংটা কিভাবে হবে এখানে আমি ছবিটাও দেখাই দিচ্ছি যে অ্যাফাইন ম্যাপিংটা এইভাবে হবে। হলে আমরা এই যে ইনভার্সের টেবিল আছে দেখেন, মাল্টিপ্লিকেটিভ একটা হচ্ছে, প্রথমে দেখাইছি এস বক্স, খেয়াল করেন কিন্তু এই যে এস বক্সের ছবি, এগুলা কিন্তু আপনার মনে রাখবেন, এগুলা আপনার প্রসেস জানতে হবে, এগুলা কিন্তু আমরা মুখস্থ রাখার কোনো সুযোগ নাই বা রাখার দরকার নাই। কারণ পরীক্ষায় যদি এই ধরনের আসে তাহলে আপনাকে বক্সগুলো দিয়ে দিবে। সো বক্স যেহেতু দিয়ে দিবে, আপনি বক্স থেকে শুধু ট্রান্সলেট করে নেবেন, নাথিং এলস। ওকে, তাহলে এখন যেটা হয়েছে যে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইটা যেহেতু এস বক্স আছে, তাহলে আমার ডিক্রিপশনের পয়েন্টে কি ইনভার্স এস বক্স লাগবে না? কথা বলছেন নাই আমার কথা?
মানে এনক্রিপশনের সময় যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে ইনভার্সলি সাবস্টিটিউট আবার করতে হবে না, কারণ আমার একটা আউটপুট আছে C2 25, তাহলে 25কে আবার অরিজিনাল মেসেজে ট্রান্সফর্ম করতে হবে না? 25 থাকলে C2 হবে হবে জি নাকি স্যার। হবে না? জি তার স্যার মানে হবে। এইএস এর বক্সের মধ্যে দুইটা বক্স আছে আমাদের, এইএস এর এস বক্স আর একটা কি থাকবে তাহলে ইনভার্স, ইনভার্স কি থাকবে এস বক্স। কথাটা বুঝছেন না বোঝেন নাই? জি স্যার বুঝতে জি পেরেছি। স্যার। তার মানে আপনি এখন গুগলে সার্চ দেন, দেখবেন আপনি এস বক্স, এইএস এর এস বক্স দেখবেন, ঘেটাঘাট পেয়ে যাবেন। আবার বলবেন এইএস এর ইনভার্স এস বক্স, সেটাও আপনি পেয়ে যাবেন। রাইট? তাহলে এইগুলো অলরেডি চার্ট দেওয়া আছে ওয়ার্ল্ডে, কোনো সমস্যা নেই। এই চার্ট থাকলেও আমরা হচ্ছে সিকিউর থাকবো, এটা নিয়ে আপনি টেনশনের কোনো কারণ নাই। ওকে, সো এই এই জায়গাটা আমি ইয়া করতেছি কি কারণে, রিজনটা হইতেছে যে এই জায়গাটা আমার অত দরকার নাই। এই যে অ্যাফাইন ট্রান্সফরমেশনটা করছে তারা, করে রেজাল্ট এখানে 25 বানাইছে। এই যে দেখেন 25 পায় গেছে সে। আপনি বাসায় বসে এই কত নম্বর স্লাইড থেকে, 18 থেকে এই এই 20 নাম্বার স্লাইড, 20 নাম্বার স্লাইড থেকে তারা আসছে হলো এই এই 22 নাম্বার স্লাইড, আর হলো 23 নাম্বার স্লাইড, আর হলো 24 নাম্বার। এই 24 নাম্বার স্লাইড নিজে নিজে ম্যানুয়ালি আপনি চাইলে, ম্যাট্রিক্সের অপারেশন আছে, যদি মনে করেন ম্যাট্রিক্স অপারেশনের ঝামেলা আছে, অনলাইনে বসে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করা যায়, ডাটাটা বসায় চেক করে দেখেন, দেখবেন যে রেজাল্ট পাই গেছে। ডু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? ইয়েস স্যার। জি স্যার। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝে গেলাম যে এস বক্সের যে কাজটা সেটা হয়ে গেছে। এখন আমাদের আসতেছে ডিফিউশন লেয়ার। ডিফিউশন লেয়ারে দুইটা জিনিস আছে, শিফট রো লেয়ার আর মিক্স কলাম লেয়ার। তাহলে শিফট রো লেয়ার এবং মিক্স কলাম লেয়ার সেটা আমরা একটু, আমাদের কি সময় আছে? একটু সময় আছে নাকি? না না, সময় না নাই। স্যার, সময় শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডিফিউশন লেয়ার পড়বো এবং কি জেনারেশন প্রসেসটা দেখব। ওকে, আগামী ঈদ মোবারক সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার অ্যাটেন্ডেন্সটা অ্যাটেন্ডেন্সটা হচ্ছে নেক্সট যখন ফিজিক্যাল ক্লাস হবে ওই দিন দিয়ে দিবেন। ওকে।